হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভাইয়ের বন্ধু যখন বর গল্পের ২৭তম অংশ। এক বিকট আওয়াজে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে জিসানের রুমের দিকে ছুটে এলো, কারণ শব্দটা ওই রুম থেকেই আসছে। তাই রুমের যতই কাছে আসছে আওয়াজ ততই যেন বাড়ছে। রাবেয়া ও তানজিলা তাই অনেকটা দৌড়েই রুমে প্রবেশ করলো। আর এসে যা দেখলো তাতে তারা মোটেও শকড নয়, কারণ গত ৩ মাসে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছে এসবে। তিশা বিছানার চাদর সহ বালিশগুলো একে একে সব ফ্লোরে ফেলে দিয়েছে। হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। পুরো ঘরটা কেমন লন্ডভন্ড করে ফেলেছে। তানজিলা ও রাবেয়া কেউ সামনে যাওয়ার সাহস পেল না, কারণ এর আগে যতবার তিশা ভাইলেট হয়েছে তিশার সামনে যেই যেত তাকেও আঘাত করত। একমাত্র জিসানই পারে ওকে একদম শান্ত করতে। তাই রাবেয়া তানজিলাকে ইশারা করলো জিসানকে খবর দিতে। খবর পেয়ে জিসান বাসায় এসে পড়লো। হাতের কোটটা ড্রয়িং রুমের সোফায় কোনো রকম ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমের দিকে ছুটে গেল। দরজার সামনেই মা আর ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝে গেল রুমে এখন টর্নেডো চলছে নিশ্চয়ই। জিসান মনে মনে ভাবছে, আজ আবার কেন তিশা এত ভায়োলেট হলো। টেবিলে রাখা একটা ফুলদানি হাতে নিয়ে ছুঁড়ে মারতে গেলে জিসানের ডাকে থেমে যায় তিশা। তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে দরজার সামনে। জিসানকে দেখে রাগটা যেন আরো একটু বেড়ে গেল তিশার। জিসান দরজার সামনে দাঁড়িয়েই, জান কি হয়েছে? আজ আবার কে কি করলো বল আমায়। তিশা জিসানের দিকে তেড়ে আসতে নিলে জিসান তিশাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। স্টপ, জান, ফ্লোরে অনেক কাচের টুকরো পড়ে আছে, তাই যেখানে আছিস সেখানেই থাক, আমি আসছি তোর কাছে। এই একদম আসবেন না আমার কাছে। তিশা জিসানকে থামিয়ে দিয়ে, আপনি একটা খারাপ মানুষ। আমি আমি আবার কি করলাম এখন? জিসান কিছুটা অসহায় মুখ করে, আপনি তো মেন কালপ্রিট। আপনি ঘরে বউ রেখে বাহিরে পরক্রিয়া করে বেড়ান আর আমাকে বলেন কাজে ব্যস্ত থাকি। আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? বলেই ফুলদানিটা জোরে আছাড় মারলো তৃষা। আর একটু হলেই জিসানের গায়ে পড়তো। তৃষা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লো। আমাকে আগের মতো ভালোবাসেন না আপনি, কাছেও আসেন না। কিছু বললে বলেন আমি অসুস্থ। আপনার মতলব আমি এতদিন না বুঝলেও এখন সব বুঝতে পারছি। আপনি নতুন কাউকে খুঁজে পেয়েছেন, তাই না জিসান? এই সত্যি করে বলেন তো, আপনি কাকে পছন্দ করেন এখন? কাকে আমার সতীন বানানোর প্ল্যানিং করছেন? জিসান শকড। তৃষার কথা শুনে এখন রেকর্ড শুরু হলো আমার বউয়ের আবার। এই রেকর্ড এখন কয়েক সপ্তাহ ধরে বাজবে কানের কাছে। এবার ওকে শান্ত করতে আল্লাহই জানে কি কি করতে হবে আমায়। হঠাৎ তৃষা ডুকরে কাঁদতে লাগলো। আমাকে আপনি ছেড়ে দিবেন, তাই না জিসান? বের করে দিবেন বাড়ি থেকে। কিন্তু আমি কোথাও যাব না বলে দিলাম, আর আমার রুমেও কাউকে ঢুকতে দেব না বলে দিলাম। খুন করে ফেলবো সবাইকে আমি। জান, এসব কি বলছিস? আমি কেন তোকে বের করে দেব? তুই তো আমার লক্ষ্মী সোনা বউ। আর এত লক্ষ্মী সুন্দর বউকে রেখে কি কেউ বাহিরে প্রেম করতে পারে? আমি শুধু তোকে ভালোবাসি জান। আমার আর তোর মাঝে কেউ আসতে পারবে না। আমি আসতেই দেব না কাউকে, প্রমিস জান। না, আপনি মিথ্যা বলছেন। না জান, আমি কেন মিথ্যা বলবো? পাশের বাসার আন্টি বলছে সব স্বামীরাই নাকি বউয়ের প্রেগনেন্সির সময় পরকীয়া করে বেড়ায় আর বউকে অ্যাভয়েড করে। তাহলে আপনিও নিশ্চয়ই আমার এ অবস্থায় এসব করে বেড়ান বাহিরে গিয়ে। তাই তো এখন আর আমাকে ভালো লাগে না আপনার। জিসান যা বুঝার বুঝে গিয়েছে। রেগে কটমট করে মায়ের দিকে তাকালো। রাগেয়া বেগম ছেলের রাগ উঠছে বুঝতে পেরেই ওখান থেকে পালালো। বেচারি রাবেয়া ভাবতেই পারেনি তিশা এভাবে রিয়াক্ট করবে ও সব কথায়। কিছুক্ষণ আগের কথা, তিশার রুমে একা একা ভালো লাগছিল না বিধায় নিচে নেমে তারিনকে খুঁজতে লাগলো। আজকাল তিশার তারিনকে নিয়েই সময় কাটে, কারণ বাড়ির কোনো কাজ তিশাকে কেউ করতে দেয় না। তিশা কয়েকদিন জোর করে করতে গিয়েছিল, কিন্তু একদিন হঠাৎ অচেতনতায় ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে
আঙুলের কিছু অংশ কেটে যায়, অনেক রক্ত বের হয়। জিসান সেদিন পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলে। কে তিশাকে রান্নাঘরে যাওয়ার পারমিশন দিয়েছে? সেদিন তিশা সত্যিই ভয় পেয়ে গিয়েছিল। সামান্য একটু কাটায় জিসান এমন রিয়াক্ট করবে তিশা ভাবতেও পারেনি। এরপর থেকে তিশার জন্য কারফিউ জারি করা হয়েছে, পাকের ঘরের ত্রিসীমানায়, যাতে তিশাকে না দেখে জিসান। মেন কথা হচ্ছে জিসান তিশা আর ওর বেবিকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না। তিশা ড্রয়িং রুমে এসে দেখে পাশের বাড়ির আন্টি আর তার সাথে অল্প বয়সের একটা মেয়ে বসে রাবেয়া বেগম ও তানজিলার সাথে কথা বলছিল। সম্ভবত তারা সম্পর্কে মা মেয়ে হবে। তিশাও গিয়ে তাদের সাথে জয়েন হলে রাবেয়া পরিচয় করিয়ে দেয় সবার সাথে তিশাকে। তাদের গল্প ভালোই চলছিল। তিশারও খুব ভালো লাগছিল এতদিন পর একটু গল্প করতে পেরে। আর তখনই মহিলা নামের মেয়েটি প্রশ্ন করলো, ভাবি কয় মাস আপনার? তিশা একটু লজ্জা মুখে বলল, 4.5 মাস চলছে। ও ভালোই, নিজের দিকে একটু খেয়াল রাখেন, বাচ্চা হওয়ার সুখে আবার মুটিয়ে যায়েন না, তা না হলে আবার স্বামীকে হারাতে হবে। সব দিক দিয়েই মেনটেন করে চললেন। মানে তিশা একটু কৌতূহল হয়ে মহিলার মা মরিয়ম বেগম কথাটা কাটানোর জন্য রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, আর বললেন না আপা, আমার এক ভাগ্নির কয়েক মাস আগে তালাক হয়ে গিয়েছে, তাই হয়তো মহিলা এমন বলছে আপনার ছেলের বউকে। কিছু মনে কইরেন না আপনি আবার। আরে না, কিছু মনে করিনি, কিন্তু কেন তালাক হলো? মানে কোনো সমস্যা হয়েছিল? সমস্যা বলতে ভাগ্নি আমার প্রেগনেন্ট ছিল, আর তখন থেকেই নাকি ওর জামাইয়ের কারোর সাথে পরকীয়া চলছিল। জানেন তো আজকালের ছেলে মেয়েরা বিয়ের পর বেশিরভাগই প্রেমে পড়ে বউয়ের অন্তঃসত্ত্বার সময়। আমার ভাগ্নির বেলায়ও এমন হয়েছে। পরনারীর চক্করে পড়ে গিয়েছে জামাই, পরে এই প্রেম অনেক গভীর হয়ে গিয়েছে। তার উপর ভাগ্নি আমার বাচ্চা হওয়ার পর কেমন জানি একটু অগোছালো হয়ে পড়েছে, নিজের একটু যত্নও নিত না। তাতে করে ওর হাজবেন্ড ওর মন পুরোপুরি উঠে গিয়েছে ওর উপর থেকে। একদিন তো বলেই দিল মুখ ফুটে তালাকের কথা। অনেক বুঝিয়েছি জানেন, কিন্তু অবশেষে তালাকটা আটকাতে পারল না কেউ। বাচ্চার কথাও চিন্তা করলো না। আন্টি কিছু মনে করবেন না, এসব ছেলেরা আগের থেকেই ক্যারেক্টারলেস হয়, এদের চরিত্রের দোষ থাকে বলেই এরা এমন করে। তা না হলে বউয়ের প্রেগনেন্সির সময় বউয়ের সেবা না করে যে ছেলে বাহিরে গিয়ে সুখ খোঁজে তাদের অন্তত আমি পুরুষ বলবো না। এতই যদি ধৈর্য না থাকে তাহলে বউকে প্রেগনেন্ট কেন করছে? নাকি বাচ্চাটা আসমান থেকে টুপ করে পড়েছে? আর এসব পুরুষ থেকেও জঘন্য হচ্ছে ওসব নারীরা যারা বিবাহিত জেনেও এসব পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। অন্যের ঘর ভেঙে সেই জায়গায় যদি তাজমহলও বানানো হয় থাকার জন্য, তাহলেও কোনো দিন সুখ আসবে না সেই ঘরে। অনেকটা আরেকটা কথা, আমাদের জিসান মোটেও এমন না। ও তিশাকে খুব ভালোবাসে, তিশা ছাড়া কোনো মেয়ের কথা কল্পনাও করে না। তাই তিশাকে অন্তত এসব নিয়ে চিন্তিত হতে হবে না। তিশার দিকে তাকিয়ে, বুঝলে তিশা, যাই বলেন ভাবি, পুরুষের মন পাল্টাতে সময় লাগে না, তাই আর কি একটু সাবধান করলাম ভাবিকে। বাকি তার হাজবেন্ড কেমন সেই ভালো জানে। আশা করি ভাবির সব ঠিক থাকুক, আমরা তাই দোয়া করি। অবস্তিশা তানজিলার কথাগুলোর কিছু শুনেছে কিনা কে জানে, কিন্তু তখন থেকে তার মনে একটা কথাই বাজছে, বউয়ের প্রেগনেন্সির সময় স্বামী অন্য নারীর প্রেমে পড়ে যায়। আর এসব চিন্তা করেই তিশা ভাইলেট হয়ে যায়। নিশ্চয় জিসানের আজকাল ওর থেকে দূরে থাকার কারণ এটাই হবে। হঠাৎ জিসান তিশাকে কোলে তুলে নেয়।
তিশা খেয়ালই করেনি কখন জিসান ওর এত কাছে এসে পড়েছে। জিসান তিশাকে কোলে করে বারান্দায় চলে গেল আর যাওয়ার আগে কাজের লোকদের রুমটা পুরো পরিষ্কার করে ফেলতে বলল দ্রুত। ব্যালকনির কাউচে জিসানের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে তিশা। জিসানও পরম যত্নে তিশাকে জড়িয়ে ধরে রেখেছে। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না তো? জিসান হেসে দেয় তিশার কথায়। কোথায় যাব আমি বল? আমার শেষ ঠিকানা তো তুই। তাই যেখানে যাই কিনা বেলা শেষে আমি তোর কাছেই ফিরে আসব। আমার নিঃশ্বাসে বিশ্বাসে মিশে আছিস তুই। তোকে ছাড়া বাঁচবো কি করে পাগলি আমি। আর এখন তো তুই একাও না, দুজন একসাথে তোরা। আর তোদের দুজনের মধ্যে আমার প্রাণ পাখিটি বিরাজ করছে। ছেড়ে গেলে মরে যাব। সত্যি আমাকে এখনো ভালোবাসেন? কেন বিশ্বাস হয় না? তিশা মাথা নেড়ে না বলে। জিসান ভ্রুটা কিঞ্চিৎ কুঁচকিয়ে বলল, সন্দেহ করিস আমার ভালোবাসার? তিশা নিশ্চুপ। জিসান একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিশাকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলে, কি করলে ম্যাডামের সন্দেহ কমবে শুনি? আদর করলে। জিসান তিশার কপালে একটা চুমু দিয়ে বলল, এ তো আমার জানকে আদর করে দিলাম। তিশা রাগী একটা লুক নিয়ে জিসানের দিকে তাকিয়ে, আমি কি ছোট বাচ্চা যে আমাকে এখানে আদর করলেন? জিসান এবার পুরো হেসে দিল। তুই তো বাচ্চা না, বাচ্চার মা আমার। থাক, লাগবে না আমার আপনার আদর। আর আমি থাকবও না আপনার কাছে। কালই চলে যাব বাবার বাসায়। তখন দেখবনি আমাকে ছাড়া কিভাবে থাকেন। জিসান তিশাকে নিজের সাথে চেপে ধরে বলল, এই বাড়ি কেন, এই রুম থেকেও বের হতে তোর আমার পারমিশন লাগবে। তাই এসব বলে লাভ নেই জান। এসব হুমকির জন্য অন্য কারোর জন্য রাখিস, কাজে লাগবে তোর। দেখবেন আমি ঠিক বলছিলাম। আপনি দেখেছেন আমি ঠিক বলেছিলাম। আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না। বাসলে এসব বলতেন না, বরং আমাকে আদর করতেন। জিসান বুঝে গিয়েছে ওর বউয়ের সন্দেহ দূর করা না পর্যন্ত ওকে নিস্তার দেবে না। তাই আপাতত তিশাকে শান্ত করতে, ওকে আদর লাগবে তো ঠিক আছে, রাতে দেব অনেক আদর। এখন চুপচাপ লক্ষ্মী বাচ্চাদের মতো ঘুমা, তা না হলে এই সপ্তাহেও তোর কপালে আমার আদর জুটবে না বলে দিলাম। সত্যি রাতে দেবেন? 3 সত্যি। তিশা আবার শুয়ে পড়ল জিসানের বুকে আর জিসান তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর তিশা, শুনেন না? বল, একটা গান শোনাবেন প্লিজ? তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। গান শুনতে শুনতে তিশা ঘুমিয়ে পড়েছে। তাই জিসান তিশাকে আবার কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। জিসান কিছুক্ষণ এক পলকে তিশার দিকে তাকিয়ে রইল। এত শান্ত লাগছে এখন। এই মেয়ে কিছুদিন পর নাকি বাচ্চার মা হবে। ওকে তো এখনো আমাকেই সামলাতে হয়। তাহলে বাচ্চা সামলাবে কি করে ও, আল্লাহই জানে। একটু টেনশন মাথায় ভর করলো জিসানের। আজকাল তিশা অল্পতেই ভায়োলেট হয়ে যায়। কখন কোন বিষয় ওর রাগ উঠে বোঝাই যায় না। জিসান ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে এসে তিশার ডাক্তারের কাছে ফোন দিল। ডাক্তারকে তিশার নতুন সমস্যাগুলোর কথা জানালো। সব শুনে ডাক্তার আশ্বাস দিল, এটা কোনো ব্যাপার না, এসব মুড সুইং এর কারণে হচ্ছে। আর প্রেগন্যান্সিতে মুড সুইং একটা কমন বিষয়। মুড সুইং এর কারণেই আগের থেকে একটু বেশি রিঅ্যাক্ট করছে তিশা। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মেডিসিনগুলো নিয়মিত দিতে বলল ডাক্তার। আর জিসানকে এটাও বলে দিল তিশা শারীরিকভাবে স্টেবল, তাই ওদের স্বামী স্ত্রীর সম্পর্কেও কোনো সমস্যা হবে না। তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জিসান ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। ব্যালকনিতে দাঁড়িয়ে তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে জিসান কিছু একটা ভাবছে। কিছুটা টেনশনে আছে আজ। তবে এই টেনশনের কারণ তিশা না। তিশা যতই পাগলামি করুক আর যাই করুক, জিসানের তাতে কোনো সমস্যা নেই। তিশা শুধু ওর সাথে থাকলেই চলবে। ওর সব পাগলামিগুলো সহ্য করে নেব, কিন্তু ওর না থাকাটা মানতে পারবো না। দরকার হলে সারা জীবন আগলে রাখবো, তবুও কোথাও যেতে দিতে দেব না।
জিসানের টেনশনের কারণ জিসান অফিসে কিছু ক্লায়েন্টদের সাথে মিটিং করছিল আর তখনই সোম ক্যাবিনে প্রবেশ করে। জিসানকে মিটিংয়ে ব্যস্ত দেখে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করে মিটিং শেষ হবার। মিটিং শেষ হলে ক্লায়েন্টদের বিদায় দিয়ে জিসান নিজেই সোমকে জিজ্ঞেস করলো কি সমস্যা আবার। এরপর সোম যা বলল তা শুনে জিসান মোটেও প্রস্তুত ছিল না। লাবণী আত্মহত্যা করেছে জেলে, কিন্তু কেন? যতটুকু আমি জানি ও এ ধরনের স্টেপ নেওয়ার মতো মেয়ে না। এছাড়া লাবণীর পিতা আকাশ পাতাল এক করে দিয়েছিল লাবণীকে ছোটানোর জন্য। কয়েকবার জিসানের কাছেও এসেছিল লাবণীকে মাফ করে দিতে, কিন্তু জিসান কিছুতেই লাবণীকে মাফ করতে রাজি হয়নি। এছাড়া জিসান যদি মাফ করে কেস উঠিয়েও নিত তাহলেও কোনো লাভ হতো না, কারণ অর্কের মৃত্যুর দায়ও লাবণীর উপর পড়েছে। কিন্তু জিসানের সিক্স সেন্স বলছে এই খুন লাবণী করেনি। তাহলে প্রশ্ন ওঠে করেছে কে? আর যদি কেউ থেকেই থাকে তাহলে লাবণী তার নাম নিল না কেন পুলিশের সামনে? লাবণীর মৃত্যু কি আসলেই আত্মহত্যা নাকি হত্যা? বৃত্তকারের মতো আবার একই জায়গায় ফিরে আসতে হলো জিসানকে। জিসানের সিক্স সেন্স বলছে সবচেয়ে বড় শত্রু হয়তো এখনো হাতের ধরা ছোঁয়ার বাহিরে আছে, কিন্তু আবার সবথেকে বড় প্রশ্ন থেকে যায় কে সে? আর কি বা চায় আমাদের কাছে? নিজেকে সম্পূর্ণ আড়াল করে রেখেছে, সন্দেহজনক কোনো কাজ সে করে না। এত গোপনতা কিভাবে মেনটেন করছে? আর আজ এতদিন হলো তবুও সে একবারও সামনে এসে আঘাত করছে না। তার মানে এবার খুব বড় প্ল্যানিং করে মাঠে নামবে সে। এখন অপেক্ষার পালা। সেটা কি? শত্রু সামনে থাকলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু শত্রু অদৃশ্যমান থাকলে তাকে কিভাবে প্রতিহত করবে তা জিসানের জানা নেই। তার উদ্দেশ্য জানলেও কিছু একটা ব্যবস্থা করা যেত। তার উপর অর্কও বেঁচে নেই। বেঁচে থাকলে সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যেত। অর্কের মৃত্যুও কিছুটা রহস্যময়। ওর লাশ পাওয়া গিয়েছে লাবণীর বাড়িতে, এমনকি ওকে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে তাও লাবণীর লাইসেন্স করা পিস্তল। কিন্তু রিমান্ড রুমে লাবণী সব কবুল করলেও অর্কের মার্ডারটা ও অস্বীকার করেছে বারবার। কিন্তু সব প্রমাণ আর যুক্তি লাবণীর দিকে ইশারা করছিল। অর্ক জিসানকে লাবণীর প্ল্যানিং তিশার কিডন্যাপ এর কথা জানিয়ে দিয়েছে বলে রাগের মাথায় লাবণী অর্ককে মার্ডার করে দেশ ছেড়ে পালাতে নিলে পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে। জিসান চেয়ারে বসে টেবিলের উপর ভর দিয়ে নিজের মাথার দুপাশ হালকা চেপে ধরল। ওর টেনশন হচ্ছে তিশাকে নিয়ে। তিশার মানসিক অবস্থা তেমন ভালো না, আর এখন কোনো অঘটন ঘটলে তিশা মানসিক চাপে এমনি শেষ হয়ে যাবে। ওকে ছুরি বা অন্য কিছু দিয়ে মারতে হবে না। তাই জিসান চায় তিশাকে সব ধরনের ঝামেলা থেকে দূরে রাখতে এখন। হঠাৎ সোমের ডাকে জিসান সম্বোধন ফিরে পায়। স্যার, আপনার ফোন বাজছে। জিসান ফোনে বড় ভাবি নামটা দেখে সাথে সাথে পিক করলো। তিশা আবার পাগলামো করছে শুনে জিসান তখনই বাসার দিকে রওনা দিল। 3 মাস আগে তিশাকে সেদিন লাবণী কিডন্যাপ করে শহর থেকে একটু দূরে পুরানো একটা ফ্যাক্টরির গোডাউনে নিয়ে গিয়েছিল বেহুশ করে। তিশা কিডন্যাপ হয়েছে জিসান বুঝতে পেরে যখন খুঁজতে লাগলো চারদিকে, তখন জিসানের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটি ওপেন করলে দেখে অর্ক পাঠিয়েছে তিশা যেখানে আছে সেখানকার ঠিকানা আর কে করেছে তার নামটি সহ। অর্কের এমন মেসেজ পেয়ে জিসানের খটকা লাগলেও তিশার কথা ভেবে ওই ঠিকানায় চলে গেল সাথে সাথে। জিসানকে এভাবে যেতে দেখে রায়হান ও নিলয়ও পেছনে পেছনে ছুটল গাড়ি নিয়ে, আর ওরা যাওয়ার সময় পুলিশকেও ফোন করে দিল। জিসান যখন আসে তখন ফ্যাক্টরির গোডাউনে তিশার নিথর দেহটা পড়েছিল, রক্ত দিয়ে পুরো ফ্লোরটা ভরে গিয়েছিল। জিসান তিশাকে দেখেই ছুটে গেল। রক্ত গড়িয়ে পড়া তিশার নিথর শরীরটাকে জিসান জড়িয়ে বুকের সাথে চেপে ধরল। কিছু মুহূর্তের জন্য নিজের
হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলেছিল জিসান তিশাকে এমন অবস্থায় দেখে। রাহান আর নিলয় মিলে জিসানকে টেনে গাড়িতে উঠালো হসপিটালে যাওয়ার জন্য। জিসানের কোলে তখনও তিশা ছিল। জিসান দুহাত দিয়ে তিশাকে বুকের সাথে চেপে ধরে বসে আছে চুপচাপ। মুখ দিয়ে একটা কথাও জিসান তখন বলেনি। এরপর তিশাকে প্রায় 4 সপ্তাহ হসপিটালে থাকতে হয়েছিল, কারণ তিশাকে 24 ঘন্টা ডাক্তারের অবজারভেশনে রেখেছে জিসান। তিশার মাথার আঘাতটা সারতে টাইম লাগবে, ডাক্তার আগেই বলে দিয়েছিল, তাই জিসানও আর কোনো রিস্ক নেয়নি। তিশা যখন মোটামুটি সুস্থ অনুভব করলো, মাথার যন্ত্রণাটাও কম হতে লাগলো, তখনই জিসান তিশাকে বাড়িতে আনলো। এই 1 মাস জিসানও তিশার সাথে হসপিটালে ছিল, কখনো একা ছাড়েনি। কিন্তু যেদিন অফিসে যাওয়াটা খুব বেশি জরুরি ছিল, সেদিনও তিশাকে একা ছাড়েনি। তিশার কাছে নিশি, ঝর্ণা আর রাহানকে রেখে গিয়েছিল। জিসানের এমন পাগলামো দেখে হসপিটালের কেউ কেউ হাসাহাসি করেছে, আবার কেউ বা মুগ্ধ হয়েছে। সত্যি কথা বলতে, আমাদের সমাজে স্ত্রী স্বামীর সেবা করলে যতটা খুশি হয়, তার থেকেও বেশি নারাজ হয় এটা জেনে স্বামী স্ত্রীর সেবা করছে। স্ত্রী সেবায় নিয়োজিত ছেলেদের এক ধরনের বিশেষ নাম দেওয়া হয় এই সমাজে। তাই তো বেশিরভাগ ছেলেরাই মন থেকে চাইলেও স্ত্রীর কাজে সাহায্য করতে পারে না। স্ত্রীর অসুস্থতায় তাকে সেবা করতে পারে না। মনে রাখবেন, সব ছেলেরা জিসান নয়, আর সব মেয়েদের কপাল তিশার মতো হয় না। পার্কের এক পাশে বাগানের মতো একটা জায়গায় কিছুটা দূরত্ব রেখে বসে আছে নিলয় আর ঝর্ণা। অনেকক্ষণ হলো কারো মুখে কোনো কথা নেই, শুধু বাগানের চারপাশ থেকে ভেসে আসা নাম না জানা হাজার ফুলের সুবাস নাকে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও ঝর্ণা একটু পরপর নিলয়ের দিকে তাকাচ্ছে। নিলয়ের গম্ভীর মুখখানি বলে দিচ্ছে কতটুকু বিরক্তি হয়েছে এখানে এসে সে। এসব দেখে ঝর্ণার চোখ দুটো ছলছল হয়ে উঠল, মন থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসছে। আমার মতো একজন গ্রামের মেয়েকে নিলয়ের মতো ছেলে কেনই বা পছন্দ করবে, ভালোবাসবে? ভালোবাসার মতো কি আদেও এমন কিছু আছে আমার? আমি হয়তো ভুল করেছি, বামুন হয়ে চাঁদকে পাওয়ার স্বপ্ন দেখেছি। ঝর্ণা কিছু বলছে না দেখে নিলয় বলল, কেন রেখেছো আমায়? কিছু বলার থাকলে একটু তাড়াতাড়ি বলো, আমার আবার একটা মিটিং আছে। আপনি নাকি চলে যাচ্ছেন? কবে? শীঘ্রই। হাতের কিছু কাজ আছে, সেগুলো শেষ হলেই। আবার কবে আসবেন? আসার মতো যদি তেমন কিছু ঘটে তাহলে, নয়তো কেন কোনোদিনও আসবো না। নিলয়ের কথা শুনে ঝর্ণার ভীষণ কান্না পেল, তবুও নিজেকে সামলিয়ে নিল। আপনি আমার উপর রাগ, তাই না? নিলয় নিশ্চুপ। আমি জানি। যেদিন থেকে আপনি জেনেছেন আমি আপনাকে ভালোবাসি, সেদিন থেকে আপনি আমাকে অ্যাভয়েড করে চলেছেন। তেমন কিছুই না। আর তুমি খুব ভালো করেই জানো সব। আমার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই। জানি। কিন্তু আপনি হয়তো জানেন না, আমার কাছে ভালোবাসা মানে এই নয় হাতে হাত রেখে একসাথে চলা। ভালোবাসা মানে আপনি যেখানে থাকেন, যার সাথেই থাকেন, সুখে থাকেন, এই কামনা করা। ভালোবাসা মানে এই নয় চোখে চোখ রেখে নিজের অনুভূতিগুলো জানিয়ে দেওয়া। ভালোবাসা মানে তো পাই বা না পাই আপনাকে, তবুও আমার দোয়ায় আপনার জন্য সুখ চাওয়া। ভালোবাসা মানে এই নয় আপনাকে আমার ভালোবাসতেই হবে। ভালোবাসা মানে আমি আপনার মতো করে না হয় ভালোবেসে যাব আপনাকে। ভালোবাসা মানে আমি আমার মতো করে না হয় ভালোবেসে যাব আপনাকে। আপনার হাতটা ধরার স্বপ্ন হয়তো দেখেছি, কিন্তু আমি এটাও জানি এটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার। আমি আশা করিনি আপনাকে ভালোবাসার বদলে আপনিও আমাকে ভালোবাসবেন। আমি তো কেবল আমার মনের কথা শুনেছি, তাই আপনাকে মনের কথা বলে দিয়েছি। আমি জানি এসব কথা মূল্যহীন আপনার কাছে, হয়তো কিছুটা বিরক্তিকর, কিন্তু কি করব বলেন? এটাই হয়তো আমাদের শেষ দেখা। শেষ দেখা কথাটা শুনে নীলা একটু চমকে গেল, আর সাথে সাথে ঝর্ণার দিকে তাকালো।
কেন জানি চোখ দুটো আটকে গেল আজ। অপলকভাবে একবার তাকিয়ে ঝর্ণাকে পুরো স্ক্যান করে ফেলল নিলয়। সাদা রঙের সালোয়ার কামিজ পরা, চেহারায় নেই কোনো কৃত্রিম মেকআপের ছোঁয়া। তবুও কেন এই মেয়েটাকে আজ এত সুন্দর লাগছে নিলয় বুঝতে পারছে না। নাকি অনেকদিন পর ঝর্ণাকে দেখছে বলে এমন মনে হচ্ছে। এত মায়া কেন এই চেহারায়? আমার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত আজ মেয়েটির প্রেমে পড়ে যেত। 1 মিনিট, আমার জায়গায় অন্য কেউ কেন থাকবে? কি ভাবছি আমি? উফ নিলয়, আপনি ঠিক আছেন? নিলয় এবার ঝর্ণার দিকে না তাকিয়েই বলল, আই অ্যাম রাইট। বাট তুমি কি বলছিলে শেষ দেখা মানে? হঠাৎ ঝর্ণা তার ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে বলল, শেষ দেখা? আপনি তো কিছুদিন পর চলে যাবেন, কিন্তু আমি পরশুই চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। কোথায়? নিলয় অবাক হয়ে। কোথায় আবার? আমার বাসায়, বাবা মার কাছে। তাই হয়তো আপনার যাওয়ার সময় আর দেখা হবে না, তাই ভাবলাম একটু শেষবার আপনাকে দেখে যাই। আমি জানি এবার গেলে আপনি আর দেশে ফিরবেন না। আচ্ছা এখন আমি আসি, ভালো থাকবেন। ঝর্ণা চলে যাচ্ছিল, হঠাৎ নিলয়ের ডাকে পেছনে ফিরে তাকায়। কিছু বলবেন? আমি তোমাকে বাসায় দিয়ে আসি, চলো। ঝর্ণা একটু মলিন হাসি দিয়ে, তা আর দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। এমনি বাকি পথটা তো একাই পার করতে হবে। এসব বলেই ঝর্ণা চলে গেল। নিলয় ঝর্ণার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনটা কেন জানি হঠাৎ বিষণ্ণতায় ভরে গেল। বুকের ভেতর একটা ভারী কিছু আটকে গেল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজ নিলয়ের। কিন্তু কেন? রায়হান ডাক্তার কোবরার চেম্বার থেকে বাহিরে এসে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। মনটা কিছুটা উদাসীন। হাতে রাখা নীল রঙের ফাইলটা দেখে একটা দীর্ঘশ্বাস বের হলো। আসলে মানুষের সব চাওয়া কখনো পূরণ হয় না, এটাই স্বাভাবিক। যদি পূর্ণ হয়ে যেত তাহলে হয়তো মানুষ কখনো আল্লাহর কাছে কিছু ভিক্ষে চাইতো না, আল্লাহকেও ভুলে যেত। আল্লাহ প্রত্যেক মানুষকে জীবনে একবার হলেও পরীক্ষা নেয়। এবার হয়তো আমাদের পালা। আল্লাহ হয়তো চায় না আমরা এখন বাবা মা হই। আমাদের ধৈর্যের পরীক্ষার পালা এখন। কিছুক্ষণ আগে রায়হান ডাক্তার কোবরার চেম্বারে বসে আছে। ডাক্তার নিশির রিপোর্টগুলো ভালো করে চেক করছে। ডাক্তার কোবরা একজন গাইনি বিশেষজ্ঞ। কিছুদিন আগে নিশির প্যারা সহ্য করতে না পেরে একজন বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসেছিল রায়হান নিশিকে নিয়ে। তিশা প্রেগনেন্ট হওয়ার খবর শোনার পর থেকে নিশিও বাচ্চা নেবার প্ল্যানিং করছে। রায়হান নিশিকে সময় দিতে চেয়েছিল, কমপক্ষে ওর পড়ালেখা শেষ হওয়ার পর্যন্ত। কিন্তু নিশি একটাই কথা, ও মা হবে। গত কয়েক মাস ধরে ট্রাই করছে ওরা, কিন্তু প্রত্যেকবার রেজাল্ট 0 আসছে। আর এতে নিশি ভেঙে পড়ছে মানসিকভাবে। ও মনের মধ্যে ধারণা করে বসেছে ওর হয়তো কোনো বড় ধরনের সমস্যা আছে, তাই হয়তো মা হতে পারছে না, হয়তো ওর মা হওয়ার ক্ষমতাই নেই। তাই নিশিকে রায়হান গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কোবরার কাছে নিয়ে আসলো। ডাক্তার সব শুনে কিছু টেস্ট দিয়েছিল ওদের, আর আজ রায়হান সেই টেস্টের রিপোর্টগুলো নিতে এসেছে ডাক্তারকে দেখাতে। দেখুন মিস্টার রায়হান, আপনার ওয়াইফের শরীর এখনো মা হবার উপযোগী নয়। কিছু সমস্যা আছে তার মধ্যে, তবে তা ক্ষণস্থায়ী। আশা করি নিয়মিত ট্রিটমেন্ট এর মধ্যে থেকে ওষুধগুলো সেবন করলে ঠিক হয়ে যাবে। তবে এর জন্য ধৈর্যের প্রয়োজন। আপনারা প্লিজ দয়া করে ধৈর্য রাখবেন আর আল্লাহর উপর ভরসা। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাদের ধৈর্যটাই বেশি কাজ করবে। আশা করি আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। রায়হান ডাক্তারের কথায় সায় দেয়। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে রায়হান ডাক্তার থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে এসে পড়ে। তখন থেকেই রায়হান একটা কথাই ভাবছে, আচ্ছা দাম্পত্য জীবনে একটা বাচ্চাই কি সব? হয়তো সব। সন্তান স্বামী স্ত্রীর মাঝের এক অটুট বাঁধন, যাকে কোনো ক্রমে ছেড়া যায়
যাকে কোনো ক্রমে ছেড়া যায় না, কিন্তু যাদের কপালে আল্লাহর সন্তান লিখে না, তাই বলে কি ওরা অসুখী? কখনোই না। সুখ দুঃখ সব নিজের উপর ডিপেন্ড করে, আর ভাগ্যও মেনে নেওয়া শিখতে হয়। পরম করুণাময় অসীম দয়ালুর আল্লাহ মালিক, সে তার বান্দার কপালে যা লিখেছে তা কখনো অমঙ্গল হতে পারে না। যা কপালে আছে তাই হবে। যদি কোনোদিন আমাদের সন্তান না দেয় আল্লাহ, তবুও আমি কখনো নিশিকে অসুখী রাখবো না। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে ওর সব কষ্টগুলো দূর করে দেব। রায়হান এসব ভাবছে আর ভাবতেই অনেকটা দূরে চলে এসেছে। হঠাৎ ফোনের শব্দে রায়হান সম্বিত ফিরে পায়। ফোনটা হাতে নিয়ে দেখে নিশির কল। রায়হানের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মনে মনে নিজেই বলে, সব কষ্টকে আমি দূরে ফেলে দেব। তোকে ভালোবাসায় এতটাই পরিপূর্ণ করে দেব যে সন্তান যদি আল্লাহ তাআলা আমাদের নাও দেয়, তবুও তোর জীবনে যাতে কোনো অপূর্ণ বলতে কিছু না থাকে। রায়হান মুচকি হাসি দিয়ে ফোনটা রিসিভ করে হ্যালো বলল। কোথায় আপনি? এই তো রাস্তায়। রাস্তায় কি করেন? টাঙ্কি মারি একটু হেসে। টাঙ্কি মারেন কেন? গামলা মারেন, জুতা মারেন, হাতের কাছে যা আছে সব মারেন। বাকি তো শুধু শরীরের কাপড়গুলো থাকে, ওগুলো মারলে কেমন হয় বলতো? এই খবরদার, ও সব আমার। মারতে মন চাইলে আমাকে মারবেন। নিশির কথা শুনে রায়হান হেসেই দিল। আচ্ছা, বাসায় এসে মারবনি, একটা একটা করে। ঠিক আছে, এখন বল কি করছিস? কিছু না, এমনি বসে আছি, কিছু করার নেই। আর আপনার কথা মনে পড়ছিল, তাই কল দিলাম। কিন্তু আপনি অফিসে না থেকে রাস্তায় কি করেন? রায়হান একটু ভেবে, 30 মিনিট সময় দিলাম তোকে, রেডি হ তাড়াতাড়ি। কেন? কেন আবার? আমি আসছি তোর কাছে। আজ আবার আমরা লং ড্রাইভে যাব। এই গুড়ি গুড়ি বৃষ্টি শরীরে মেখে বৃষ্টি স্নান করব, দুজনে একসাথে ভিজবো। কি বলিস, যাবি না? আমি এক্ষুনি রেডি হচ্ছি। শোন নিশি, শাড়ি পরিস, লাল রঙের শাড়ি, সাথে কাচের চুড়ি, চোখে মোটা করে কাজল। আর আমি আসার সময় তোর জন্য বেলি ফুল নিয়ে আসছি। সত্যি? আচ্ছা, রাখি, তুই রেডি হ তাড়াতাড়ি। এই শোনেন না। বল, আর কিছু লাগবে? না, তাহলে ভালোবাসি। রায়হান সাথে সাথে মনে হয় একটা হার্টবিট মিস করলো। হাসি মাখা মুখেই বলল, আমি আসছি। জীবনটা দেখতে গেলে অনেক ছোট। এই ছোট জীবনে প্রিয়জনকে সাথে নিয়ে সুখে থাকার প্ল্যানিং করা উচিত। বাকি সব চিন্তা দিয়ে কি হবে? উপরওয়ালা যা ঠিক করে রেখেছে তাই হবে। আমরা তো শুধু নিজের কাছের মানুষগুলোর সাথে কিভাবে সুখী হওয়া যায় তাই ভাববো, আর তাকে কিভাবে সুখী রাখা যায় তা নিয়েও ভবিষ্যতে কি আছে কে জানে। এই বর্তমানের কথা চিন্তা করে জীবনটাকে একটু উপভোগ করাই ভালো। সকাল থেকে আকাশটা আজ মেঘলা। কিছুক্ষণ পর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে, আবার থেমে যায়। নিলয়ের এ ধরনের বৃষ্টি খুবই অসহ্য। জাম এত কিছু ডিজিটাল হচ্ছে, তবুও বাংলাদেশের এই কিছু জিনিস আজও চেঞ্জ করার সাধ্য কারো হয়নি। ঢাকার বাইরের ঐতিহাসিক জ্যামের কথা বাবার মুখ থেকে শুনেছিল। ঢাকার এই ঐতিহাসিক জ্যামের কথা বাবার মুখ থেকে শুনেছিল নিলয়, আর এবার বাংলাদেশে এসে দেখেও নিয়েছে স্বচক্ষে। মাঝে মাঝে নিলয়কে ভাবায়, এই দেশের মানুষগুলো এত ধৈর্যশীল কিভাবে? ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা অসহ্যকর। দু আঙুলের ফাঁকে রাখা সিগারেটটি নিকোটিনের ধোঁয়া ছাড়তে ব্যস্ত। নিলয়ের হঠাৎ চোখ পড়ল রাস্তার অপোজিট সাইডে একটা ফুচকার দোকানের দিকে। একটি মেয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর তার সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটির সাথে কথা বলছে। নিলয় একটু খেয়াল করে তাকালো মেয়েটির দিকে। চেনা চেনা লাগছে। মেয়েটির শুধু এক সাইডে দেখা যাচ্ছে। হঠাৎ মেয়েটির হাসতে হাসতে পুরো ঘুরলে নিলয় কিছুটা শকড হলো, কারণ মেয়েটি আর কেউ না, ঝর্ণা। নীল রঙের একটা জামদানি শাড়ি পরা, হালকা ভেজা চুলগুলো খুলে রেখেছে।
তবে আজ হালকা সেজেছে মেয়েটি। এই বৃষ্টির মাঝেও মেয়েটিকে কেমন স্নিগ্ধ লাগছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিগুলো ছুঁয়ে দিচ্ছে ঝর্ণার গাল, কপাল, ঠোঁটসহ পুরো শরীর। নিলয়ে যেন চোখ আটকে গেল, পলক ফেলতে ভুলে গেল। কেমন ঘর ঘর লাগছে আজ ঝর্ণাকে দেখে। মনে যেন কিছু অবাধ্য চাওয়া বাসা বাঁধছে। গাড়ির হর্নের শব্দে নিলয় সম্বিত ফিরে পায়। আর তখনই নিলয়ের মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটি আসে তা হলো, এত সেজেগুজে গিয়েছিল কোথায় এই মেয়ে? আর এই ছেলেটি বা কে? নতুন কেউ কি? না না, ঝর্ণা এমন মেয়ে না। আর ও কাউকে পেলেই বা আমার কি? আমি এত ভাবছি কেন? কিন্তু এত তাড়াতাড়ি নতুন কাউকে পেল কোথায়? না, আমার জানতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আবার চোখ গেল ঝর্ণার দিকে। কিন্তু এখন যা দেখলো তাতে নিলয়ের মাথার মগজগুলো গরম হয়ে গেল মুহূর্তেই। আসলে ঝর্ণা ফুচকা খেতে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি ওর শাড়ির আঁচলটা যে মাটিতে ছুঁই ছুঁই করছে। কারণ আঁচলটা বেশ বড় করে রাখা ছিল। ঝর্ণার সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটি আঁচলটা উঠিয়ে ঝর্ণার কাঁধে রাখে। আর এটা দেখেই নিলয়ের শান্ত থাকার সব লিমিট যেন ভেঙে গেল। সাথে সাথে ঝর্ণাকে কল দেয়। ঝর্ণা ফোনটা রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কে বলছেন? আসলে ঝর্ণা নাম্বারটি খেয়াল করেনি। এখন আমার নাম্বারটিও সেভ করা নেই তোমার কাছে? ঝর্ণা কিছুক্ষণ ভেবে, নিলয়, থ্যাংক গড, তাহলে মনে রেখেছ আমায়। আমি তো ভাবলাম নতুন কাউকে পেয়েছো বলে পুরনটাকে ভুলেই গিয়েছো। ঝর্ণা বেকুব হয়ে গিয়েছে। কী সব বলছে ছেলেটা? নিলয়, আপনি ঠিক আছেন তো? ইয়াপ, আই অ্যাম অলরাইট। তোমাকে যা জিজ্ঞেস করেছি সেটা বলো। কোথায় তুমি এখন? আমি তো একটু বাহিরে। বাহিরে কোথায়? লোকেশন বলো। ঝর্ণা লোকেশনটা বলল। তুমি ওখানে কি করো? এই তো ফ্রেন্ডসদের সাথে একটু আসছি। ঝর্ণা, যতটুকু আমি জানি তোমার এখানে কোনো ফ্রেন্ডস নেই। তাহলে ফ্রেন্ডসদের সাথে ওখানে কি করে গেলে? ঝর্ণা কি বলবে বুঝতে পারছে না। আসলে কলেজের একজন সিনিয়র ভাইয়ের সাথে আচানক রাস্তায় দেখা হয়ে যায়। এক সময় ছেলেটি কলেজে থাকাকালীন ঝর্ণাকে অনেক সাহায্যও করেছে। তাই কথা না বলে থাকতে পারল না। ঝর্ণার সাথে ফুচকার দোকানেই দেখা হয়ে যায়। তাই দুজনে খেতে খেতে কথা বলছিল। আর তখনই হয়তো নিলয়ের গাড়িটাও ওখান দিয়ে যাচ্ছিল। কিন্তু নিলয়কে এখন কি বলবে ভেবে পাচ্ছে না ঝর্ণা। তাই চুপ হয়ে শুনছে আর ভাবছে, এভাবে চট জলদি কি মিথ্যা বলা যায়? তোমার ফ্রেন্ডসটার নাম কি? ঝর্ণা, ওর নাম? ঝর্ণা চিন্তা করছে কি বলবে। নাহিদ। নাহিদ তার নাম। ওয়াও, আই এম ইমপ্রেসড। যাই বলো, তোমার ফ্রেন্ড নাহিদ হ্যান্ডসাম আছে তো? কোথায় দেখা হয়েছে? আই মিন কীভাবে চেনো? নিলয়ের কথা শুনে ঝর্ণার বিষুম উঠে গেল। হঠাৎ খুব কাশতে লাগলো। ঝর্ণা বুঝে গিয়েছে এই লোক আশেপাশে থেকেই ওকে এত জেরা করছে। কিন্তু কেন? এত জেরা করার কারণ কি? ঝর্ণার কাশি দেখে সাথের ছেলেটি পানি আনতে ছুটে যায় দোকানের দিকে। ঝর্ণার সামনে এক বোতল পানি ধরে। ঝর্ণা না দেখে পানিটা নিয়েই ঘটঘট করে কয়েক ঢোক খেয়ে ফেলে। আর অজান্তেই বলে ফেলে, ধন্যবাদ বাপ্পি ভাইয়া। তোমার ফ্রেন্ডসের নাম তো নাহিদ, তাহলে বাপ্পিটা আবার কে? নিলয়ের গলা শুনে চকিতে তাকায় ঝর্ণা। নিলয়, আপনি এখানে? এখানে কি করেন? ঝর্ণাকে আর কিছু বলতে না দিয়ে পানির বোতলটা ফেলে ঝর্ণার হাতটা ধরে টেনে গাড়িতে ওঠালো নিলয়। ঘটনা এত দ্রুতই ঘটেছে যে ঝর্ণা কিছুই বুঝল না কি হলো। নিলয়, আপনি আমাকে এভাবে গাড়িতে কেন ওঠালেন? আপনার জন্য আমার ফুচকাও খাওয়া হলো না। এখানকার ফুচকা খুব নামকরা জানেন। আজই এই শহরে আমার শেষ দিন। ভাবলাম আর কিছু না হোক পছন্দের ফুচকা তো খেয়ে যেতে পারি, তাও আপনার জন্য হলো না। ঝর্ণার কথায় নিলয় একটু রাগী চোখে তাকায়, যা দেখে ঝর্ণা চুপসে যায়। এই লোকের আবার কি হলো? বিহেভ তো এমন করছে মনে হয় কত জন্মের প্রেমিক আমার। যত সব। রেস্টুরেন্টে বসে আছে নিলয় আর ঝর্ণা। আর ঝর্ণার সামনে টেবিলে রাখা 5 প্লেট ফুচকা, যা দেখে ঝর্ণা কিছুটা ভয় পেয়ে গিয়েছে। নিলয়ের মতলব কি কিছুই বুঝতে পারছে না। নিলয় চোখ দিয়ে ইশারা করে খেতে।
না আমার লাগবে না, আমার পেট ভরা। তা বললে তো হবে না যে ফুচকার জন্য এত সেজেগুজে শাড়ি পরে রাস্তায় ছেলেদের সাথে ডেটিং করছিলে। সেই ফুচকা তো তোমায় খেতেই হবে। নিলয় নিজেই ঝর্ণার মুখে একটা ফুচকা জোর করে দিয়ে দিল। ফুচকার ঝালে ঝর্ণার বেহাল দশা। ছুটে চলে গেল লেডিস ওয়াশরুমের দিকে। নিলয়ও ঝর্ণার পিছে ওয়াশরুমের দিকে ছুটে আসলো। এখানে এসে ঝর্ণার বমি করার মতো অবস্থা, কিন্তু বমি করতে পারছে না, বরং আরও কষ্ট হচ্ছে। বমি করতে কষ্ট হচ্ছিল বলে নিলয় হঠাৎ শাড়ির নিচে থাকা ঝর্ণার সাদা পেটটিতে হালকা চাপ দিয়েই গড়গড় করে বমি করে দেয় ঝর্ণা। বেচারি ঝর্ণা সারাদিন যা খেয়েছিল সব বের করে দেয় একসাথে। নিলয় পিছনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল তাকিয়ে দেখছে। ঝর্ণার এমন অবস্থায় ওর কোনো রিয়াকশন নেই, কারণ ও তো ইচ্ছা করেই ফুচকাতে লাল মরিচসহ আরও কিছু দিয়েছে, যাতে করে ঝর্ণা এতক্ষণ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা গিলেছে সব যেন বের করে দেয়। ঝর্ণার এমন বেহাল দশায় অদ্ভুত শান্তি লাগছে মনে। খুব শখ না সেজেগুজে ছেলেদের সাথে ডেটিংয়ে যাওয়া? এবার বুঝো কেমন মজা লাগে। ঝর্ণার কিছুটা রাগ উঠে যায়। এভাবে কেউ করে? ফুচকার ভেতরে লাল মরিচের গুঁড়া আর কি যেন দিয়ে রেখেছিল। ছি, কি বিচ্ছিরি ওটার টেস্ট ছিল। তাই তো মুখে দেওয়ার সাথে সাথে ওয়াশরুমের দিকে ছুটে আসতে হলো। ঝর্ণা একটু তেড়ে গিয়ে, এই মিয়া, সমস্যা কি আপনার? কোন জনমের বদলা নিলেন এমন করে আমার উপর? আপনার কোন ক্ষেতের ধান চুরি করেছি আমি? কি হলো, কথা বলছেন না কেন? নিলয় কিছু বলবে তখনই ঝর্ণার ফোনটা বেজে ওঠে। ফোনটা সিঙ্কের উপর রাখা ছিল। ঝর্ণার হাত দুটো এখনো ভেজা বলে নিলয় গিয়ে ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে দেয়, ইশারা করে ঝর্ণাকে কথা বলতে। হ্যালো মা বলছি। হ্যাঁ মা। হ্যালো ঝর্ণা, মা বলছি। হ্যাঁ মা বলো। কাল তুই আসছিস? কালই ছেড়ে যাব এখানকার সব কিছু। নিলয়ের দিকে তাকিয়ে, শোন না, একটা কথা ছিল। বলো, কি বলবে? তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, খুব ভালো জায়গা থেকে। তুই যদি বলিস। মা, তোমরা যা ভালো মনে করো করো, আমার কোনো সমস্যা নেই। আর বলতে পারল না। নিলয় ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। ঝর্ণা তো শকড, পারে না এখনই কান্না করে দিক। এই আপনি এটা কি করলেন? আর ফোন কেন ভাঙছেন? এই আপনি ঠিক আছেন তো, নাকি আবার কিছু খেটে এসেছেন? কখন থেকে অদ্ভুত বিহেভ করছেন? সত্যি করে বলেন তো, সমস্যা কি? শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। নিলয় চিৎকার করে ঝর্ণার দুবাহু ধরে, কোথাও যাবি না তুই, বুঝলি? কোথাও না। খবর দে তোর বাবা মাকে। 3 দিন পর আমার গার্ডিয়ান আসছে। তুই শুধু আমার সাথে যাবি প্যারিস, বুঝলি? তুই চুপচাপ এখন বাসায় যাবি। বিয়ে না হওয়া পর্যন্ত তোকে যেন বাড়ির বাহিরে না দেখি আমি, তাহলে কিন্তু খুব খুন করে ফেলব। জড়াতে চেয়েছিস না আমার জীবনে? তাহলে এখন থেকে তোকে আমার মতো চলতেও হবে। তোকে যাতে আমি কোনো ছেলের আশেপাশেও না দেখি। ফ্রেন্ড হয়, কাজিন হয়, প্রতিবেশী লাগে, এসব সম্পর্ক শেষ এখন থেকে। আমার কথার বাহিরে কাজ করলে কিন্তু খুব খারাপ হবে, বুঝলি? মাথায় ঢুকিয়ে নে ভালো করে। নিলয় ঝর্ণার আরও একটু কাছে এসে এতে ঝর্ণার মুখে নিলয়ের প্রতিটি নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। আমাকে ভদ্র ভাবা ছিল তোর জন্য ভুল। আমি কিন্তু মোটেও ভদ্র না। আমার অত্যাচার সহ্য করার জন্য তৈরি হয়ে যা। নিলয়ের এমন শান্তশিষ্ট চেহারার পিছনে এমন ভিলেন মার্কা রূপ দেখে ঝর্ণা ভীষণ ভয় পেয়ে গেল। শুকনো একটা ঢোক গিলে মনে মনে ভাবছে, না রে ভাই, তুই আমার টাইপের না। আমি তো তোকে আম ভেবেছিলাম, কিন্তু এ তো কাঁঠাল, পুরো কাঁটা দিয়ে ভরা। হাত দিতে গেলে প্রতিবার আমাকেই ব্যথা পেতে হবে। না না, তার চেয়ে আমি একাই ভালো। কালই চলে যাব। ঝর্ণা নিজের ভাবনায় একদম মশগুল, কিন্তু হঠাৎ পেটে কারোর স্পর্শ পেয়ে সম্বিত ফিরে পেল। তাকিয়ে দেখে নিলয় একদম ওর কাছে দাঁড়িয়ে আছে। 1 ইঞ্চি ফাঁকও নেই ওদের মাঝে। তার উপর নিলয়ের হাত ঝর্ণার পেটে পড়ায় বেচারি শিহরিত হয়ে উঠল। কোমরটা খুব সেক্সি তোমার, আর বডিটা তো আরও হট।
প্রথম দিনেই আমি খেয়াল করেছিলাম। কি খেয়ে এমন আকর্ষণ করে তুলেছ বলো তো? কন্ট্রোল করতে মুশকিল হয়। ঝর্ণা এবার মনে হয় পাগল হয়ে যাবে। কী সব বলছে এই লোকে? একে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু এই ব্যাটা দেখি এক নাম্বারের লুচ্চা। ঝর্ণা ঝটপট নিলয়ের হাতটা সরিয়ে ফেলার চেষ্টা করে বলছে, দূরে সরেন আমার থেকে, আপনি মানুষ সুবিধার না। আমারই ভুল হয়েছে, ছাড়ুন প্লিজ। আমি তো আপনাকে ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু এখন দেখি আপনি একটা বাজে লোক। সরুন আমার কাছ থেকে। নিলয় এক হাত দিয়ে ঝর্ণার পেট চেপে ধরে, আর এক হাত দিয়ে চুলের মুঠি ধরে একদম নিজের কাছে টেনে নেয়। বাজে হই আর যাই হই, এখন তো এই বাজে ছেলেটার সাথেই থাকতে হবে। আর হ্যাঁ, ভুল তো করেছিস আমার। এত বছরের ব্যাচেলার জীবনে নিজেকে যে সংযত করে রেখেছিলাম তার রেকর্ড তুই ভেঙে দিয়েছিস। তাই এখন তোকে আমার কাছে আসতেই হবে, আর নিজের যা কিছু লুকিয়ে রেখেছিস সবই আমায় সঁপে দিতে হবে, তা না হলে আমি লুট করে নিয়ে যাব। ঝর্ণা কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভালোবাসেন আমায়? জানি না, কিন্তু এতটুকু জানি তোমাকে অন্য কারো হতে দিতে পারবো না। তোমার মনে আর শরীরে শুধু এই নিলয়ের বিচরণ হবে, আর কেউ না। ডাইনিং টেবিলে বসে তিশা জুস খাচ্ছে, আর জিসান তিশার জন্য কিছু ফল কাটতে ব্যস্ত। কিন্তু তিশার ধ্যান এখন ড্রয়িং রুমে বসে থাকা মেয়েটির উপর। বারবার আর চোখে তিশা ড্রয়িং রুমে বসে থাকা মেয়েটির দিকে তাকাচ্ছে। মেয়েটিও যে বারবার ওদের দিকে তাকাচ্ছে তা তিশা খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু এটা বুঝতে পারছে না মেয়েটি কাকে দেখছে এদিকে তাকিয়ে। আচ্ছা, ওই মেয়েটিকে? জিসান শুনেও না শোনার ভান করে নিজের হাতে কাটা ফলগুলো থেকে এক পিস নিয়ে তিশার মুখের কাছে এনে বলল, হা কর। আমার না খেতে ভালো লাগছে না। একদম কোনো কথা না, খেতে বলছি খেতে হবে, মন না চাইলেও খেতে হবে। কথা কম বলে হা কর। তিশা মুখে নিয়ে আবার জিজ্ঞেস করলো, কে এসে? রোজ তানজিলা ভাবির কাজিন। আপনি চেনেন না? মানে আমার মনে হচ্ছে মেয়েটি আপনার দিকে তাকাচ্ছে বারবার। তিশার মুখে খাবার দিতে দিতে, আমরা একই ভার্সিটিতে ছিলাম। আর কি? তিশার সন্দেহের নজরে তাকিয়ে জিসান মনে মনে ভাবছে, তিশা ইদানিং আমাকে নিয়ে খুব বেশি পসেসিভ হয়ে গিয়েছে। সামান্য বিষয়েও অনেক রাগ করে। ওকে বলা যাবে না রোজ যে এক সময় আমার পিছে অনেক ঘুরেছে, জানলে হয়তো আজও আবার ও ভায়োলেট হয়ে যাবে। তাই জিসান কথা কাটানোর জন্য, আর ও আমার জুনিয়র ছিল ভার্সিটিতে, তাই কিছুটা চেনা জানা ছিল। আর তাওহিদ ভাইয়ের বিয়ের পর জানতে পারলাম রোজ তানজিলা ভাবির কাজিন, ব্যাস আর কিছু না। ওহ। তিশা লম্বা একটা ও বলে আবার মেয়েটির দিকে তাকালো। জর্জেটের একটা পাতলা শাড়ি পরা মেয়েটির স্লিম বডির শেপ প্রায়ই লক্ষণীয়। ব্যাপারটা তিশার একদম ভালো লাগেনি। জিসান যখন তিশাকে সব ফলগুলো খাওয়াতে ব্যস্ত, ঠিক তখনই এক চেনা কণ্ঠ কেউ বলে, কেমন আছো জিসান? কণ্ঠ শুনে জিসান না তাকালেও তিশা ঘুরে তাকায় মেয়েটির দিকে। তিশা কিছুটা অবাক, জিসানকে এই মেয়ে তুমি বলে সম্বোধন করছে, কিন্তু কেন? মেয়েটি তো জিসানের জুনিয়র ছিল। তিশার এই ব্যাপারটাও ভালো লাগেনি। আলহামদুলিল্লাহ। রোজ তুমি কেমন আছো? আছি কোনো রকম। শুনলাম বিয়ে করেছো, তো তোমার বউয়ের সাথে পরিচয় করাবে না? অবশ্যই। তিশা, ও হলো রোজ ভাবির বোন আর আমার জুনিয়র, আমরা একই কলেজে পড়তাম। তোকে তো একটু আগে বললামই। আর রোজ, ও হলো আমার তিশা, আমার স্ত্রী, জীবনসঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী। তিশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে জিসানের দিকে। এভাবে কেউ পরিচয় দেয়? ওর জানা ছিল না। কি অদ্ভুত ছেলেটা। আজকাল তিশা যতই দেখে জিসানকে মনে হয় প্রতিবার নতুন করে প্রেমে পড়ে। রোজ একটু বিরক্ত হলো। জিসানের বউয়ের প্রতি এত ভালোবাসা দেখে ওর কাছে এসবই ন্যাকামি মনে হয়। তবুও কাউকে কিছু বুঝতে না দিয়ে তো কি করা হচ্ছে? বউয়ের সেবা। আমি সেবা করছি আর আমার বিবি সেবা গ্রহণ করছে, এই তো। তিশা হেসে দিল জিসানের কথায়।
তিশা শুয়ে আছে আর জিসান তিশার চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ জিসানের মনে হলো তিশার একটা ওষুধ এখনও বাকি, ওষুধটা নিয়ে তিশাকে জাগাতে হবে। তখনই মনে পড়ল মেয়েটি আজ তেমন কিছু খেতেই পারেনি, আর যা একটু খেয়েছিল তাও বমি করে ফেলে দিয়েছে। আজকাল তিশা পেটে কিছুই রাখতে পারে না, প্রচুর বমি হয়, যার কারণে ও খুব ক্লান্তও হয়ে পড়ে অল্পতেই। পেট তো এখন প্রায় খালি, খালি পেটে ওষুধ খাওয়ানো ঠিক হবে না। তাই জিসান রুম থেকে বের হলো তিশার জন্য 1 গ্লাস দুধ আনতে, সাথে একটু চকলেট পাউডার দিয়ে দিতে হবে, তাহলে আর খেতে সমস্যা হবে না ওর। এসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ জিসানকে টান দিয়ে নিজের রুমের ভেতরে নিয়ে এসে জড়িয়ে ধরে রোজ। জিসানের ব্যাপারটা বুঝতে 1 সেকেন্ড সময় লাগে, সাথে সাথে রোজকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। কি করছো কি রোজ তুমি? এসবের মানে কি? আই লাভ ইউ জিসান, তুমি খুব ভালো করেই জানো। প্লিজ রোজ স্টপ। তোমাকে আগেও বলেছি আই ডোন্ট লাভ ইউ, আমি শুধু তিশাকে ভালোবাসি আর কাউকে না। জিসান চলে যেতে নিলে রোজ আবার জিসানের হাতটি ধরে ফেলে। প্লিজ জিসান, ডোন্ট লিভ মি। আর তখনই রোজের গালে ঠাস করে একটা চড় পড়ে। ঘটনার আকস্মিক হওয়ায় জিসান ও রোজ দুজনেই বুঝে উঠতে পারেনি কি হয়েছে। রোজ থেকে জিসানের হাতটি ছুটিয়ে, তিশা সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে স্পর্শ করার? ফাজিল মেয়ে, আসার পর থেকে আমি দেখছি জিসানের আগে পিছে কেমন ঘুরঘুর করছিস। আমার তো তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু ভাবির বোন বলে কিছু বলিনি, তা না হলে তোর মুখ ভেঙে দিতাম এতক্ষণে। তিশার চিল্লানিতে বাড়ির সবাই রুম থেকে বের হয়ে আসে। তানজিলা ঘটনা না জেনে তিশার উপর রেগে গেল। সমস্যা কি তিশা, এত রাতে চেল্লাচ্ছ কেন ওর সাথে? ও এ বাড়ির মেহমান, ভুলে গেলে চলবে না। ভাবি আমি সরি, কিন্তু তোমার এই বোনকে বলো আমার স্বামী থেকে দূরে থাকতে, তা না হলে ভালো হবে না। কী সব বলছো তিশা? কি আর বলবে আপু, ও তো একটা পাগল। আর পাগলে কিনা বলে একটা কথা আছে না, এ ধরনের পাগলকে তোমরা বাড়িতে ছেড়ে রেখেছো কেন? ওকে তো রুমে আটকে। আর কিছুই বলতে পারল না, তার আগে একটা ভারী হাত এসে পড়ল রোজের গালে। হাউ ডেয়ার ইউ! আমার বউকে পাগল বলার আগে তোমার 10 বার ভাবা উচিত ছিল। ভাবির বোন বলে না হলে এতক্ষণে জ্যান্ত পুঁতে ফেলতাম। আর ভাবি শোনো তোমার বোন কি করেছে? জিসান সব বলে। সব শুনে তানজিলা ভীষণ লজ্জিত হয়ে বোনের দিকে রেগে তাকায়। জিসান আর কিছু না বলেই তিশার হাত ধরে রুমে চলে আসে। জিসান বিছানায় বসে তিশাকে দেখছে। মেয়েটি কখন ধরে এদিক ওদিক পায়চারি করছে আর বিড়বিড় করে যেন কী সব বলছে, নির্ঘাত রোজকে বকছে। জিসান খুব ভালো করেই বুঝতে পারছে ম্যাডাম ভীষণ রেগে আছে আজ। কপালে আর আমার কি আছে আল্লাহই জানে। জান কি করছিস? তোর শরীরটা এমনিই ভালো না, একটু হাঁটাচলা করলেই ক্লান্ত লাগে, তার উপর কখন ধরে এভাবে পায়চারি করছিস? প্লিজ স্টপ, এখানে এসে একটু বস, রেস্ট নিবি। তিশা রেগে জিসানের দিকে তাকালো। আপনি আগেই জানতেন এই মেয়েটি এমন, তাই না? তবুও আমায় বলেননি। আপনি অনেক খারাপ জিসান। তিশা ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে বলে। জিসান তিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যান। ওটা অনেক আগের কথা, তখন আমি ভার্সিটিতে পড়তাম আর রোজ আমায় তখন অনেকবার প্রপোজ করেছিল, কিন্তু এত বছর পরেও যে রোজ এমন করবে তা আমি বুঝতে পারিনি। আমি তো তোর জন্য 1 গ্লাস দুধ আনতে কিচেনের দিকে যাচ্ছিলাম, আর তখনই এই মেয়ে ঝড়ের গতিতে কোথা থেকে এসে আমাকে টান দিয়ে রুমে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে। আমি সত্যি এমন কিছু আশা করিনি। কি? আধ ঘন্টা ধরে তিশা জিসানকে খালি গায়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রেখেছে আর সাবান দিয়ে জিসানের পুরো শরীরটাকে ঘষছে। রোজের কোনো স্পর্শ জিসানের গায়ে থাকতে দেবে না তিশা। জিসানের শরীর জুড়ে শুধু তিশার ছোঁয়া থাকবে, এখানে অন্য কাউকে একদম সহ্য করবে না তিশা। জিসান শাওয়ারের নিচে দাঁড়িয়ে তিশার পাগলামিগুলো দেখছে, তিশাকে কোনো রকম বাধাও দিচ্ছে না। শরীরের কিছু অংশ রীতিমতো লাল হয়ে গিয়েছে, তবুও জিসান শান্ত দৃষ্টিতে চেয়ে আছে তিশার দিকে। কি দেখছেন এভাবে? চেয়ে আছেন কেন? আপনি একটা খারাপ লোক, জানেন? ওই মেয়ে আপনাকে জড়িয়ে ধরেছে আর আপনি ওকে একটা চড় মারলেন না কেন? আপনি বলতে পারলেন না কেন আপনার এই শরীর মন সব আমার?
আর আমার জিনিসে রোজের ছোঁয়া কেন লেগে থাকবে? আমি দেব না থাকতে। জিসান খেয়াল করলো তিশা ক্লান্ত হয়ে পড়ছে, তাই তিশাকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরল। জান, আমাকে একবার শক্ত করে জড়িয়ে ধর, দেখবি তোর স্পর্শ ছোঁয়ায় রোজেরটা দূর হয়ে যাবে। সত্যি? একদম সত্যি জান, তোর একটু পরশই যথেষ্ট আমার ভেতরে তোলপাড় করতে, আমার সকালটাকে স্নিগ্ধ করতে। তোর ছোঁয়ায় আমার প্রতিটি রাত যেন পবিত্র হয়ে যায়। আমার চেতনা জুড়ে শুধু তুই আছিস, তাই তো আমার ভাবনাটাও যে তোমাতে মেতে থাকতে চায় বারবার। হসপিটালের করিডোরের দেয়ালে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে আছে জিসান। পাশেই নিলয় ও সৌম আছে। দুজনেই খুব চুপ, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ আগে নিশিও এসে পড়েছে ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে। কান্না করতে করতে নিশির অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। রাবেয়া বেগম কিছুতেই নিশির কান্না বন্ধ করতে পারছে না। শামসুর রহমান যেন পাথর রয়ে গিয়েছে। বারবার তার সন্তানদের সাথে যাওয়া ঘটনাগুলো খুব গভীরভাবে আঘাত করছে তাকে। মিসেস রেনু তো ডাক্তারদের কথা শুনেই বেহুশ হয়ে গিয়েছে। পাশের একটা কেবিনে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে একটু আগে। তিশাকে ঘুম পাড়িয়ে জিসান ল্যাপটপ নিয়ে বসেছিল অফিসের কিছু কাজ করার জন্য, আর তখনই সৌমের ফোন আসে। ফোনে ঘটনা শোনার পর জিসান আর এক মুহূর্তও দেরি করেনি। ঝর্ণাকে ডেকে সব বুঝিয়ে জিসান চলে আসে হসপিটালে এসে ডাক্তারের কথা শুনে জিসানের পায়ের নিচের জমি মনে হয় সরে গেল। এটা কি করে হতে পারে? রায়হানকে কেউ গুলি করেছে, তাও আবার একটা নয়, তিনটা। ডাক্তার কোনো রকম আশা না করতে বলে গিয়েছে। রোগীর অবস্থাও তেমন ভালো না। এটা শোনার পর থেকে জিসানের ভেতরটা ফেটে যাচ্ছে, যা ও কাউকে দেখাতে পারছে না। নিজেকে শক্ত করে পরিবারের সবাইকে খবরটা দিল, শুধু তিশা ছাড়া। জিসানের ভাবনা এখন রায়হানের কিছু হলে নিশির কী হবে? আর তিশা ও সহ্য করতে পারবে না। হে আল্লাহ, এ কেমন কঠিন পরীক্ষার মধ্যে ফেললে। তোমার কাছে আমার বন্ধুর জীবনটা ভিক্ষে চাইছি আল্লাহ। ও অনেক ভালো একটা ছেলে, দয়া করো আল্লাহ আমাদের উপর। সবাই কান্নায় ভেঙে পড়ছে, কারো মুখে কোনো কথা নেই। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন ডাক্তার অপারেশন রুম থেকে বের হবে। ঠিক ওই সময় কয়েকজন পুলিশ এসে হাজির হলো। পুলিশদের দেখে তৌফিক সাহেব এগিয়ে গেল। এটা পুলিশ কেস, তাই পুলিশ আসাটাও সবার কাছে স্বাভাবিকই লাগলো। কিন্তু পুলিশের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। মিস্টার জিসান, আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে এখনই। হোয়াট? কী সব রাবিশ বলছেন? আর আমাকে কেন গ্রেফতার করবেন? কিসের ভিত্তিতে? কেস কি? মিস্টার জিসান, আপনি মিস্টার রায়হানকে হত্যা করার চেষ্টা করেছেন। আপনার নামে মামলা করা হয়েছে। কী সব আজেবাজে বলছেন? জানেন আপনি কি বলছেন? রায়হান আমার বন্ধু, একমাত্র বোনের স্বামী, আর আমার ওয়াইফের ভাইও হয়। আর আপনি বলছেন আমি ওকে মার্ডার করার চেষ্টা করেছি। কিসের ভিত্তিতে এসব বলছেন? প্রমাণ কি? আর কে সে আমার নামে মামলা করেছে? অবশ্যই সাক্ষী প্রমাণ ছাড়া আমরা কিছুই করি না। কে সে? আপনার ওয়াইফ মিসেস তিশা আহমেদ। উনি আপনার নামে মামলা করেছে। আপনি নাকি রাগের মাথায় রায়হানের উপর হামলা করেছেন। সবাই শকড, সাথে জিসানও। চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পটি আর একটা পার্টি আছে, তো শেষ পার্টও খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো যারা এই গল্পটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে যাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।